আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। সম্প্রতি প্রকাশিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে টোটাল পদসংখ্যা ছিল ১৭৮টি। তো সিটি কর্পোরেশনের ১৭৮টি পদ, এটা বিশাল পদ বলবো, কারণ সিটি কর্পোরেশনের নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যে হয়, এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা থাকে অনেক কম, কিন্তু উত্তর সিটি কর্পোরেশন এবার দিয়েছে ১৭৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন আমরা প্রথমে দেখে আসি এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা কিন্তু সম্প্রতি প্রকাশিত হয়েছে, জুনের 14 তারিখে প্রকাশিত হয়েছে, অর্থাৎ 14ই জুন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা এই সার্কুলারের একটু যদি দেখার চেষ্টা করি যে কোন কোন পদে সার্কুলার হয়েছে। প্রথমে দেখেন স্বাস্থ্য পরিদর্শক রয়েছে। স্বাস্থ্য পরিদর্শকে 8টি পদ সংখ্যা রয়েছে, শূন্য পদ রয়েছে 8টি। আমরা একটু জুম করার চেষ্টা করি আপনাদের বোঝানোর স্বার্থে, বা আপনারা দেখতে পাবেন মনে হয়, আশা করি জুম করলে। এই যে এখানে স্বাস্থ্য পরিদর্শক রয়েছে 8টি পদ, মাত্র 8টি, খুবই কম কিন্তু এটা, তাই না বলেন? কিন্তু একটা সিটি কর্পোরেশনে 8টি স্বাস্থ্য পরিদর্শক নেবে, এটা আসলে খুব বেশি যে কম তা নয়। এমনি সার্কুলার ভিত্তিতে কম মনে হতে পারে, বাট ওই মন্ত্রণালয়ের ক্ষেত্রে এটা বেশি। তো 8টা নিবে। এখানে হচ্ছে এটা 11তম বেতন গ্রেড। তো আবেদনের যোগ্যতাটা কি? স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শকে হতে গেলে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেডিকেল টেকনোলজি বা স্যানিটারি ইন্সপেক্টরশিপ বিষয়ে 3 বছর মেয়াদি ডিপ্লোমা হতে হবে। অর্থাৎ এখানে তো আর যারা সাধারণ কোনো বিষয় নিয়ে অনার্স করেছেন, ডিগ্রি করেছেন, তারা আবেদনের সুযোগ নয়। এখানে যারা ডিপ্লোমা করেছেন মেডিকেল টেকনোলজি থেকে, তারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে আরেকটা আছে রেভিনিউ সুপারভাইজার। রেভিনিউ সুপারভাইজার এটা হচ্ছে 15টি পদের এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। রেভিনিউ সুপারভাইজার 15টি শূন্য পদ রয়েছে এখানে, বেতন গ্রেড 14। খুব ভালো মানের একটা চাকরি বলবো এটা, সিটি কর্পোরেশনের রেভিনিউ সুপারভাইজার যে পদটা রয়েছে এখানে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা। দেখবেন এখন বর্তমানে যত সার্কুলার হয়, সমস্ত সার্কুলারগুলোর ক্ষেত্রেই যে কোনো পদ হোক, দেখবেন যে কম্পিউটার চালনায় পারদর্শী, এটা কিন্তু প্রায় সার্কুলারে কিন্তু বলা হয়ে থাকে। তাই যারা এখনও কম্পিউটার পদগুলো দেখলেই ভয় থাকে, অনেকে আছে কিন্তু যে ওখানে কম্পিউটার দক্ষতা চেয়েছে, ওখানে আবেদন করব না আমি। তো কম্পিউটার দক্ষতা যদি না থাকে, এটা শিখে নেবেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা পালন করবে। মানে কম্পিউটার অপারেটর বা ষাটলিপি মুদ্রাক্ষরিকের জন্যই যে কেবলমাত্র কম্পিউটার প্রয়োজন, কম্পিউটার জানা প্রয়োজন, তা কিন্তু নয়। অনেক পদেই আপনার কম্পিউটার দক্ষতা এখন চেয়ে থাকে। এখন বর্তমানের যে তথ্য প্রযুক্তির যুগ, বর্তমান কি এআইয়ের যুগ বলা যেতে পারে, তাই না? এই এআইয়ের যুগে আপনি আসলে কম্পিউটার থেকে যে পিছিয়ে থাকবেন, আসলে এই পিছিয়ে থেকে আপনি এগিয়ে থাকতে পারবেন না। তো আপনাকে এগিয়ে থাকতে গেলে অবশ্য কম্পিউটার দক্ষতা থাকাটা অত্যন্ত জরুরি। এরপর হচ্ছে ওয়ার্ড সচিব, 16টি পদে রয়েছে এখানে। ওয়ার্ড সচিবেও আপনার 14তম গ্রেডের সার্কুলার। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, 7টি পদ, এখানেও 14তম গ্রেড। এরপরে ভেটেরিনারি পরিদর্শক বা জবাইখানা পরিদর্শক, এখানে 18টি পদ রয়েছে। 18টি পদে সার্কুলারটা রয়েছে। এখানেও আপনাদের দেখেন সার্কুলারটা কী চেয়েছে, মানে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন, অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর বলছে কোনো শিক্ষিত ভেটেরিনারি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানে 2 বছর মেয়াদি ইন সার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন। অর্থাৎ এখানে যারা জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক করেছেন তারা আবেদন করতে পারবেন, হ্যাঁ। অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মানে এটা কিন্তু শুধু স্নাতক পাস করলে হবে না, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাও থাকতে হবে, এটার সঙ্গে কিন্তু রিলেটেড। অথবা যদি এরকম হয় যে আপনি বিজ্ঞান বিভাগ থেকে আপনার হচ্ছে যে শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং মানে আপনি যদি এইচএসসি পাস করেও থাকেন, এইচএসসি পাসের পর যদি আপনি ভেটেরিনারি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা অন্য কোনো প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদি ইন সার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে থাকেন, তবুও আবেদন করতে পারবেন। মানে এইচএসসি পাস করেই যে আবেদন করতে পারবেন ব্যাপারটা কিন্তু তা নয়। এইচএসসি পাসের পাশাপাশি আপনাকে এই ভেটেরিনারি প্রশিক্ষণ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অথবা বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এটা হচ্ছে ভেটেরিনারি পরিদর্শক বা জবাইখানা পরিদর্শক। এরপরে হচ্ছে পরিচ্ছন্ন পরিদর্শক।
পরিচ্ছন্ন পরিদর্শক 26টি পদের এখানে নিয়োগ দেওয়া হবে। এটাও হচ্ছে আপনার 14তম গ্রেড। যত পরিদর্শক আছে পরিদর্শকগুলোই সিটি কর্পোরেশনে 14তম গ্রেডে হয়ে থাকে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে ইপিআই সুপারভাইজার 10টা পদ রয়েছে, এটা হচ্ছে 16তম গ্রেড। ইপিআই সুপারভাইজারে আপনাকে এখানে বলা হচ্ছে দেখেন 16তম গ্রেডে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ইপিআই সুপারভাইজার। এরপরে হচ্ছে স্প্রেম্যান সুপারভাইজার 34টি পদ রয়েছে, এখানেও উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। বাতি পরিদর্শক 15টি পদ রয়েছে, বাতি পরিদর্শকে 15টি পদ দেখেন, এটা 16তম গ্রেড। কোনো শিক্ষিত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকলে হবে, হ্যাঁ। অথবা আরেকটা বলছে বি বা সি গ শ্রেণীর বিদ্যুতিক ওয়ার্কস পারমিট থাকতে হবে এখানে, বি বা সি ক্যাটাগরির, হ্যাঁ, ওটা হচ্ছে বিদ্যুতিক ওয়ার্কস মানে বিদ্যুতিক ওয়ার্কস পারমিট, যেটা এখানে ওরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে, হ্যাঁ, এ বি সি এরকম বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে থাকে। তো বি বা সি ক্যাটাগরির গ শ্রেণীভুক্ত বিদ্যুতিক ওয়ার্কস পারমিট থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এবার হচ্ছে লেজার কিপার। লেজার কিপার হচ্ছে 29টি পদে রয়েছে, এখানে 16তম গ্রেড। লেজার কিপারে কি হতে হবে দেখেন, বলছে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এই হচ্ছে কয়েকটি পদ সংখ্যা এখানে। এই কয়েকটি পদ বলতে এখানে টোটাল হচ্ছে 178টি পদ রয়েছে, মানে উত্তর সিটি কর্পোরেশনে মোটামুটি ভালো ভালো পদে সার্কুলার, কিন্তু এগুলো প্রত্যেকটা পদই কিন্তু মানে যথেষ্ট সম্মানজনক পদ বলবো আমি এখানে, হ্যাঁ। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এই পদের সেক্ষেত্রে বয়স সীমা বলেছে 18 থেকে 32 হতে হবে। দেখেন কি কি বলেছে, যেগুলো শর্ত, আমরা তো অনেক সময় এগুলো পড়ি না, পড়ে খালি সার্কুলারটা দেখি। বয়স হতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, ওকে। আর যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ চাকরি করেন তাদেরকে অবশ্যই মনে করেন যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সিলেক্ট করে দেন আপনাকে আবেদন করতে হবে। এবং অবশ্যই অনাপত্তি জমা দিতে হবে, যে আপনার ডিপার্টমেন্টের কোনো আপত্তি নাই, হ্যাঁ, এটা অবশ্যই জমা দিতে হবে এখানে। আবেদনের অন্যান্য যে নিয়মগুলো, অন্যান্য যে চাকরি পরীক্ষা আবেদন আপনারা করেন সেরকমই, হ্যাঁ। আর এখানে আরেকটা কথা সুন্দর করে বলে দিয়েছে, আপনারা অনেক সময় হয় কি, আমরা অনেক সময় আবেদন করার সময় কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমাদের। তো ভুল ত্রুটি হয়ে গেলে আমরা অনেক সময় বলি, স্যার আবেদন করার সময় এটা ভুল করেছি, বাবার নাম ভুল করছি, মায়ের নাম ভুল করছি, হ্যাঁ, আমার রেজাল্টে ভুল করেছি বা মোবাইল নাম্বার ভুল হয়েছে, এরকম অনেক ভুল হয়ে থাকে। এর অলরেডি দেখেন বলে দিয়েছে যে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। নিশ্চিত হওয়ার পরে আপনি সাবমিটটা করবেন, নিশ্চিত না হওয়া সাবমিট করা যাবে না। আপনি একটা চাকরি পরীক্ষা আবেদন করবেন, তো এটি তড়িঘড়ি করে, হ্যাঁ, তাড়াহুড়া কইরা ভুল আবেদন করা যাবে না। তো যদি আবেদনপত্রে বিন্দুমাত্র ভুল হয়ে যায়, আপনার আবেদন হয়তো জমা হবে, পরীক্ষাও দিতে পারবেন, কিন্তু একদম চূড়ান্ত নিয়োগ পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেন, একদম ফাইনাল ভাইবা আপনি দিয়ে দিলেন, হ্যাঁ, ভাইবা তো উত্তীর্ণ হলেন, কিন্তু তারপরে যখন পুলিশ ভেরিফিকেশন হবে আবেদনপত্রে যদি অসামঞ্জস্য হয়ে যায়, অনেক সময় আপনার নিয়োগ প্রক্রিয়া বাতিল হলেও হইতে পারে। কারণ আমরা যখন কোনো আবেদন ফর্ম মানে পূরণ করি তখন দেখবেন লেখা আছে যে, মানে এরকম লেখা থাকে দেখবেন, হ্যাঁ, যে আবেদনপত্রের সকল তথ্য সঠিক, ঠিক আছে, আমি সজ্ঞানে এরকম একটা বক্স পূরণ করতে হয়, বুঝছেন। তো ব্যাপারটা হচ্ছে ভুল যেন না হয়, এদিকে শতভাগ আপনাকে নিশ্চিত হতে হবে যেমন কোনো ভুল নাই, ভুল আবেদন ফর্ম জমা দেওয়া উচিত নয়। এটা অবশ্যই আমাদের সবাইকে একটু মনোযোগের সহিত দেখা উচিত। এরপরে পরীক্ষার ফি নিয়ে কথা বলা হয়েছে। যদি এখানে ফি নিয়ে কথা বলা হয়, এখানে আপনাকে বলা হচ্ছে দেখেন 1 নং পদের জন্য 150 টাকা এবং সার্ভিসে 18 টাকা, মোট 100 টাকা। এবং 2 থেকে 10 নং পদের জন্য 100 টাকা পরীক্ষার ফি দিতে হবে, সার্ভিস চার্জ সহ 112 টাকা দিতে হবে। ডিএনসিসি, এটা হচ্ছে ওয়েবসাইট, ডিএনসিসিতে আপনারা ওয়েবসাইটে পূরণ করলেই, ওয়েবসাইটে গেলে আপনি ফর্ম পেয়ে যাবেন আর কি। এই হচ্ছে মোটামুটি এখানকার। তবে এটা একটা ব্যাপার আছে যে স্যার পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি কথা বলা হয়ে থাকে, হ্যাঁ, আচ্ছা, পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলার পূর্বে বলি এখানে যে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা, অনেকে এরকম প্রশ্ন করে থাকেন। আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন, কারণ একাধিক পদে আবেদন করা বা না করা নিয়ে এখানে কোনো তথ্য লেখা নাই। যেহেতু তথ্য লেখা নাই সেহেতু আপনি হয়তো আবেদন এখানে করতে পারবেন, ওকে। আর পরীক্ষার পদ্ধতি নিয়ে অনেকে প্রশ্ন করে থাকতে পারেন, স্যার পরীক্ষার পদ্ধতি কেমন হবে। এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে মানে সচরাচর ক্ষেত্রে এমসিকিউ হয়ে থাকে, তবে লিখিতও হয়ে থাকে, খুবই কম হয়ে থাকে। এই সমস্ত পরীক্ষাগুলো উত্তর সিটি কর্পোরেশন বলেন বা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেন, ম্যাক্সিমাম পরীক্ষাগুলো এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে। এমসিকিউর পরে কিছু কিছু পদগুলোতে লিখিত পরীক্ষাও হয়ে থাকে। সো এখন যত পরীক্ষা হচ্ছে দেখবেন যে লিখিত পরীক্ষার ঝোঁকটা একটু বেশি হচ্ছে, 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো, তো এগুলো পরীক্ষা এমসিকিউ হয় প্লাস
লিখিত হয়। তবে এই যে পদগুলো আছে এই পদগুলোর পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই এমসিকিউ ভিত্তিতেই পরীক্ষা হবে, এমসিকিউ এরপরে সরাসরি ভাইবা, এগুলো পরীক্ষার পদ্ধতি এরকমই হয়ে থাকে। সো আপনারা সেভাবে প্রিপারেশান নেবেন। তবে দু একটা পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষাও হতে পারে, এটা বিগত সালের প্রশ্নগুলো দেখলে একটু ভালো জানা যায়। এই হচ্ছে আমাদের সার্কুলার সম্পর্কে। এছাড়াও যদি আমাদের এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কোশ্চিন থাকতেই পারে যে স্যার এই সার্কুলার সম্পর্কে এরকম কোশ্চিন আছে, সেই কোশ্চিনটা আপনারা কমেন্ট বক্সে রাখতে পারেন, অথবা চাইলে আমাদের যে হটলাইন নাম্বারটা রয়েছে 096443300, এই হটলাইন নম্বরে ফোন করেও আপনার যে প্রশ্নটা সেটা জেনে নিতে পারেন। ওকে, তো আজকে এটুকুই আমরা সার্কুলার নিয়ে কথা বললাম। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভ সেশনটুকুতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।